মৌমিতা চলে যাওয়ার পর আদিত্যের কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তে থাকলো। যতটুকু সময় মৌমিতা তার সাথে ছিল ততটুকু সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আদিত্যের। আজ কেন এমন হচ্ছে? মন চাইছিল আজ মৌমিতাকে এখানেই রেখে দিই। ওর সাথে মেশার পর থেকেই মনে হয় সব সময় ওর আশেপাশে থাকি, যেটা আগে কোনোদিন কোনো মেয়ের সাথে মিশে হয়নি। বরং সব মেয়েদের থেকেই দূরে থাকতে পছন্দ করতাম আমি। এখনও তাই, শুধু মৌমিতা ছাড়া ও কাছে থাকলে মনে হয় সময়টা থেমে গেলে ভালো হতো। তাই হয়তো আজকে হরি কাকার সামনে বলেই ফেলেছিলাম ওকে থেকে যাওয়ার কথা। হোয়াট ডাজ দিস মিন? ইজ শি স্পেশাল টু মি? আদিত্যের কথাটা ভাবতেই ব্লাশ করতে করতে সে বলল। আজকাল সারাক্ষণ আদিত্যের মাথায় মৌমিতার কথাই ঘুরতে থাকে। আদিত্য টের পাচ্ছে তার এই অনুভূতি বদলের, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এত কিছু ভাবতে ভাবতেই আদিত্যের চোখটা লেগে এলো। অন্যদিকে আমি হোস্টেলে ফিরে ড্রাইভারকে বলে দিলাম যাতে আদিত্যকে বলে দেয় আমি ঠিকভাবে পৌঁছে গেছি আর ঠিকভাবেই থাকবো, আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে। রুমে আসতে দেখলাম কোয়েল নেই, তার মানে এখনও ভার্সিটিতেই আছে। বিকেল হতে চলল, তাহলে কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি ফ্রেশ হয়ে নিয়ে একটা বই নিয়ে বসলাম, কিন্তু পড়াই মন বসলো না। বারবার খালি আদিত্যের কথাই মনে পড়ছে, আর যতবার ওনার কথা মনে পড়ছে ততবার মনে হচ্ছে ওনাকে এভাবে একা ছেড়ে আসাটা ঠিক হলো না। যেভাবে ওই অবস্থায় নিজে ড্রাইভ করে গেছেন, তারপর আবার হেঁটেছেন, তাতে যদি জ্বর আসে? গাটা তো কেমন যেন গরম ছিল। এই মৌ, তুই কোথায় গেলি ওরকম ছুটতে? আদিত্যদের সাথে দেখা হয়েছিল? ওহো, তুই এসে পড়েছিস? হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু কিন্তু কি? তুই ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। কোয়েল ফ্রেশ হতে চলে গেল আমার সব কথা শুনে। ওর ফ্রেশ হয়ে আসার পর আমি ওকে সবটা বলতে শুরু করলাম। সব শোনার পর ও বলল, তুই গেছিলি আদিত্যদার বাড়ি? হ্যাঁ, ওনাকে ওভাবে ড্রাইভ করতে দেওয়াটা ঠিক হবে না, তাই গিয়েছিলাম। না না, ঠিক করেছিস। কি জানি রাতে মনে হয় জ্বর আসবে। কোয়েল কথাটা আনমনে আস্তে করে বললেও আমি সেটা শুনতে পেয়ে যাই। কি, ওনার জ্বর আসবে? হ্যাঁ, আদিত্যদার এরকম অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে। আসলে আদিত্যদা ব্যথা ঠিক সহ্য করতে পারে না, তাই জ্বর চলে আসে। সেখানে আজ এরকম অবস্থায় ড্রাইভ করেছে, হেঁটেছে। আমি তো বুঝতে পারছি না আদিত্যদার মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হলো। মানে যে ছেলেটা নিজের ছাড়া আর নিজের আপনজন ছাড়া অন্য কারোর কথা কোনোদিন ভাবেনি, সে আজকে এত। কোয়েল থেমে আমার মাথায় কোয়েলের কথাগুলো ঘুরতে থাকলো। সত্যি তো, আজ আমারও এটাই বারবার মনে হচ্ছিল, কেন উনি এভাবে ছুটে এলেন? কি এমন হতো কপিটা সাবমিট না করলে? যত দিন যাচ্ছে তত বেশি জটিল হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, না না, বল। দেখলি আজ আদিত্যদা জিয়াকে কিভাবে শাস্তি দিল? আমি বলেছিলাম না আদিত্যদা জিয়াদের মতো না। শাস্তিটা বেশ ভালোই পেয়েছে জিয়া, ম্যাডাম দারুণ শাস্তি দিয়েছে, তাই না? না মানে এটাই যে শাস্তিটা আদিত্য দিয়েছেন, ম্যাডাম না। ম্যাডাম তো নিমিত্ত মাত্র। আমি দেখেছি ম্যাডাম আর আদিত্য কথা বলছিলেন, আর তারপরেই ম্যাডাম জিয়াকে বলেন সবার অ্যাসাইনমেন্ট করে আনতে। ওয়াও, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছে আদিত্যদা। কোয়েলের কথা শুনে আমি হেসে ফেললাম, সাথে কোয়েলও। এরপর পড়তে বসলেও আমি মন লাগাতে পারলাম না। রাত যত বাড়ছে আমার ধৈর্য যেন তত হারাচ্ছে। রাতের খাবারটা কোনো মতে খেয়ে কোয়েলকে আস্তে করে বলেই ফেললাম, শোন না কোয়েল, বলছিলাম যে। কি হয়েছে? না মানে আদিত্যকে একবার ফোন করে খবর নিলে ভালো হতো না? হ্যাঁ, সেটাই করতে যাচ্ছিলাম আমি। তাহলে দাঁড়িয়েছিস কেন, কর তাড়াতাড়ি। না মানে উনি আমার জন্য এত কিছু সহ্য করেছেন, আমার তো খবর নেওয়া উচিত, তাই না? তাই বলছি আর কি। কোয়েল আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালে আমি কোনো রকম সামাল দেওয়ার জন্য কথাটা বলি। ও কিছু না বলে কল করে আদিত্যকে।
এটা তো আমিও করতে পারতাম, নাম্বার তো ছিল, কিন্তু করাটা ঠিক হবে না ভেবে আর করিনি। হরিকাকার নাম্বারটা নিয়ে আসলে ভালো হতো, বা ড্রাইভারটার। কি জ্বর এসেছে? ডাক্তার দেখেছিলে? কোয়েলের কথা শুনে আমিও ঘাবড়ে গেলাম। ও ফোন রাখতেই বলল, আদিত্যদার খুব জ্বর এসেছে মৌ, ডাক্তার দেখে গেছেন, কিন্তু জ্বরটা নামছে না কিছুতেই। জানতাম এমনটা কিছু একটা হবে। কোয়েল চল, আমরা ওনার বাড়িতে যাই, আমি চিনি ওনার বাড়ি। কোয়েল আমার হাত ধরে আটকে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? এত রাতে আমরা দুটো মেয়ে আদিত্যদার বাড়ি গেলে লোকে কি বলবে বলতো? যা করার কালকে সকালে করব, এখন চাইলেও কিছু করতে পারবো না, বোঝার চেষ্টা কর। কোয়েলের কথাটা ফেলতে পারলাম না, কিন্তু আমার মনও তো মানছে না। আজ আমার জন্য এই অবস্থা ওনার এই অবস্থা রেখে আমি কি করে ঘুমাবো? এই কোয়েল, কোয়েল ওঠ, সকাল হয়ে গেছে। কোয়েল চোখ কসলেতে কসলেতে উঠে আমাকে জিজ্ঞেস করলো, তুই ঘুমাসনি? এসব কথা পর হবে, তুই আগে যা, ফ্রেশ হ, আদিত্যের বাড়ি যেতে হবে তো। ও হ্যাঁ। কোয়েল রেডি হয়ে নিলে আমরা বেরিয়ে পড়ি আদিত্যের বাড়ির উদ্দেশ্যে। অসুবিধা হয়নি, কারণ আমি আর কোয়েল দুজনেই ওনার বাড়ি চিনি। ওনার বাড়ি আসতেই হরিকাকা এলে আমি কোয়েলকে ওপরে যেতে বলে দিই। আরে বৌমা, চুপ চুপ চুপ। হরিকাকা, কোয়েল জানতে না পারি আমি আদিত্যের স্ত্রী, ঠিক আছে? কিন্তু কেন? সব পরে বলবো, আগে বলুন উনি কেমন আছেন? একদম ভালো না, জ্বর রাতের দিকে নামলেও মাঝরাত থেকে ধুম জ্বর। কি? আমি কথাটা শুনে দৌড়ে উপরে উঠে গেলাম। ঘরে ঢুকে দেখলাম কোয়েল আদিত্যের মাথার পাশে বসে আছে। আমি এগোতেই ও উঠে গেল। আরে উঠছিস কেন? তুই বস। না তুই বস, তোকে খুঁজছে আদিত্যদা। আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে তাকালাম ওর দিকে। কোয়েল বেরিয়ে গেল ঘর থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও ব্যাপারটা ভালোভাবে নেয়নি। যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমি ওনার মাথার পাশে বসতেই দেখলাম উনি গোঙাচ্ছে। ওনার কানের কাছে মুখ নিতে শুনলাম, মাম্মাম। ও, আমার না শাশুড়ি মায়ের নাম নিচ্ছিলেন উনি। কোয়েল তাহলে হয়তো ভুল। মৌ। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না উনি আমার নাম নিচ্ছেন, কিন্তু কেন? হয়তো কালকে আমি ছিলাম ওনার সাথে, তাই। তাই হবে। আদি বাবা, কালকে রাত থেকে মাম মানে কর্তামা আর মৌ মানে তোমার নাম নিচ্ছে বৌমা। এতদিন অবধি শুধু আমাদের কর্তামার নাম নিত, খুব ভালোবাসে তো তাই। এখন তোমারও নাম নিচ্ছে, তার মানে তোমাকেও। হরিকাকা, তুমি এক বাটি জল আর একটা কাপড় নিয়ে আসুন, ওনাকে জলপট্টি দেব। আমি দিয়েছিলাম রাতে, ডাক্তারবাবু ওষুধ দেওয়ার পরে আর দেয়নি। ঠিক আছে, এখন নিয়ে আসুন। উনি যেতেই কোয়েল এলো। আমি আলতো করে ওনার কপালে হাত রাখতেই বলে উঠলাম, ওনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি আসবেন বলেছেন। এখন তো অনেকটা সকাল, এখনই হয়তো পারবেন না, কিন্তু চলে আসবেন। আমি ওনার গায়ে কম্বলটা ভালোভাবে দিয়ে দিলাম। হাতটা ধরে কম্বলের ভিতরে রাখবো, ঠিক তখনই দেখলাম উনি আমার হাত ধরে রেখেছেন। আমি সেটা ছাড়ানোর চেষ্টা করলে কোয়েল বলল, থাক না, জলের ঘরে ধরেছে, থাকতে দে, কিছুক্ষণ পর এমনিই ছেড়ে দেবে। তুই এত কি করে জানলি? আমি আমারও তো এমন হয়, তাই বললাম। ও আচ্ছা। হ্যাঁ, আমি আসি, হরিকাকার থেকে জলের বাড়িটা নিয়ে আসি, আর বলে দিই একটু স্যুপ করে দিতে। আমি বসে রইলাম ওনার পাশে। আস্তে আস্তে ওনার হাতের বাঁধন আলগা হয়ে গেল কোয়েলের কথা মতো। কোয়েল এতটা ভালো কিভাবে চেনে আদিত্যকে? এই নে। কোয়েল জলের বাটিটা নিয়ে এলে আমি জলপট্টি দেওয়া শুরু করি। প্রায় অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর কোয়েল বলল, আমি আরেকবার ডাক্তারবাবুকে কল করছি। আমি শুধু মাথা নাড়লাম কোয়েলের কথায়। এখন অনেকটা ঠিক লাগছে আদিত্যকে, জ্বরটা সামান্য কমেছে। কালকে রাত থেকে আদিত্যদার খবর পাওয়ার পর থেকে সারা রাত মৌ ছটফট করেছে। ও যে ঘুমায়নি তা আমি বুঝতে পেরেছি ভালোভাবে। সারা রাত পায়চারি কিংবা এদিক ওদিক করে কাটিয়েছে। সকাল হতে না হতেই ছুটে এলো এখানে। এদিকে আদিত্যদাও মৌয়ের নাম করছিল। এছাড়া আসার পর থেকে মৌকে চোখে চোখে রাখছে। ব্যাপারটা কি? সবটাই কি স্বাভাবিক, নাকি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? সকাল থেকে জলপট্টি দেওয়াই খুব ভালো হয়েছে, জ্বরটা অনেকটা কমে এসেছে। আমি তো বলেছিলাম ওনাকে রেস্ট নিতে। তাহলে
ডাক্তারবাবুর করা প্রশ্নে আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আসলে উনি একটু বেরিয়েছিলেন। এই অবস্থায়? হ্যাঁ, নিজেই ড্রাইভ করেছেন ওই অবস্থায়, আর রোদের মধ্যে অনেকটা হাঁটাও হয়েছে। আমি কথাটা বলেই মাথা নিচু করে নিলাম। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে কথা বলা অসম্ভব, কারণ উনি যে রাগ করেছেন তা বোঝাই যাচ্ছে। উনি ওনাদের ফ্যামিলি ডক্টর, রাগ করাটা স্বাভাবিক। আমার আর কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আদিকে বারবার বলেছিলাম বেরোতে না এই অবস্থায়। ওরকম বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর এভাবে ভাবা যাচ্ছে না। ও নিজেকে নিয়ে কীভাবে জানতাম, বাট এতটা কেয়ারলেস। কী এমন কাজ ছিল কে জানে। আদিত্য দ্বারা জ্বর আসবে না তো? কোয়েলের প্রশ্নে উনি কোয়েলের দিকে বড় বড় করে তাকালেন। কোয়েল অসহায়ভাবে ওনার দিকে তাকালে উনি উত্তর দেন, রাতের দিকে আসতেই পারে, ব্যথা থেকে জ্বর আসছে। ব্যথা যতদিন থাকবে ততদিন আসতেই পারে। এইবারও যদি রেস্ট না নিয়ে বেরিয়ে যাই, আমি আর আসবো না ওকে দেখতে। কোনো সময় কারোর কথা শুনে না, চললাম আমি। ডাক্তারবাবু চলে গেলে কোয়েলে ওনার পিছু পিছু যায়। হরি কাকা আমায় বলেন, ডাক্তারবাবু আদি বাবাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ওনার তো নিজের কোনো সন্তান নেই, ছোট থেকেই আদি বাবা একটু বদমেজাজি। একটু? আমি প্রশ্নটা করতেই হরি কাকা হাসলেন, সেই সঙ্গে আমিও হাসলাম। তারপর উনি আবার বললেন, আদি বাবা কখনোই কারোর কথা শুনে চলতে পছন্দ করে না, শুধু কর্তামার কথাই একটু যা শুনতেন। কর্তা বাবার কথার তো ভীষণ অবাধ্য ছিলেন, কিন্তু তারপরেও কর্তা বাবা আদি বাবাকে ভীষণ ভালোবাসেন। আসলে আদি বাবা কখনো অন্যায় করেননি, তাই হয়তো অত বেশি বকাবকি আদি বাবাকে করতেন না। কিন্তু এই ডাক্তারবাবুই একমাত্র মানুষ যে আদি বাবাকে বকাবকি করতেন। আদি বাবা খেলতে গিয়ে কতবার পা ভেঙেছেন তার ঠিক নেই। তারপর নাচের কারণেও পায়ে চোট পেয়েছেন, আর রইল বাকি অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে না বলাই ভালো। উনি কি আগেও এমন করেছেন যার জন্য ডাক্তারবাবু এত রেগে গেলেন? তার বলতে, আদি বাবা রেগে গেলে কারোর কথা শোনে না, একা থাকতে পছন্দ করেন, তাই সবার থেকে দূরে থাকেন। প্রথমবার অ্যাক্সিডেন্ট করার পর কর্তা মার কোনোদিন আদি বাবাকে বাইরে যেতে দেয়নি রাগ হলে। এইখানে আসার পর প্রত্যেক দিন কর্তামা ফোন করে আমার থেকে খোঁজ নেন যে আদি বাবা কোনো কারণে রাগ করেনি তো। কালকেও করেছিলেন। আপনি কি বললেন? মিথ্যে বলেছি। আদি বাবা বারণ করেছিলেন কিছু বলতেন। আদি বাবা কর্তামার সাথে কথা বলার পরে গিয়ে ঘুমিয়েছেন। আচ্ছা বৌমা, আদি বাবা রেগে কেন ছিলেন? হরিকাকার প্রশ্নে আমি আদিত্যের দিকে তাকালাম। মনে পড়ে গেল সেই দৃশ্যটা যখন অঙ্কিত আমাকে ওনার কাছ থেকে টেনে এনেছিল। আমি হরিকাকাকে মাথা নিচু করে বললাম, আমি জানি না। ও আসলে আদি বাবার রাগটা মারাত্মক, কিন্তু ও সব বিষয়ে রাগ করে না, নিজের লোকের বিষয় হলেই এতটা রাগ করে। আগে যতবার রাগ করেছে কর্তা বাবার উপর। কর্তা বাবা চাইছিলেন আদি বাবা যেন ওনার সাথে ওনার ব্যবসা সাহায্য করে, আর আদি বাবা নিজের পড়াশোনা করে নিজে কিছু করবে বলে ঠিক করছিল। এই নিয়ে সে রাগারাগি কলেজে ভর্তি হওয়ার আগে। সেটাই প্রথমবার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আর এমন কিছু হয়নি। হতো যদি কর্তামা না আটকাতেন। ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে এই যা। আমি ভাবছি কি নিয়ে এত রাগ করলেন, কোয়েল মাকে নিয়ে কি কিছু? হরিকাকার শেষ কথাটা উনি খুব আস্তে বললেও আমি শুনতে পেয়েছি। হরিকাকাকে কিছু জিজ্ঞেস করব তার আগেই ওনার গলার আওয়াজ পেলাম, জল। আমি ওনার কাছে বসে জল খাইয়ে দিতেই উনি আলতো চোখে আমার দিকে চেয়ে বললেন, মৌ। আমার নাম ধরে ডেকে আমার চোখ বুজে নিলেন। এরপর বারবার চোখ খুলছেন আর বন্ধ করছেন, মনে হয় বোঝার চেষ্টা করছেন এটা বাস্তব নাকি স্বপ্ন। এমন সময় কোয়েল পিছন থেকে ডাকলো, শুধু মৌ না, আমিও আছি। এইবার যেন আদিত্যদের টনক নড়ল। কোয়েলের দিকে এক ঝলক তাকিয়েই উনি আমার দিকে তাকালেন। উঠে বসতে নিলেই আমি বাধা দিলাম, আরে উঠছেন কেন? তুমি এখানে কখন এলে? যখন তুমি জলের ঘরে বেঘর ছিলে তখন। মৌ আমাকে ঘুম থেকে তুলে ছুটিয়েছে। কেন এমন করো বলো তো তুমি? নিজের একটু খেয়াল রাখলে কি খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আমি তো থাক, আপনাকে আর কথা বলতে হবে না। ডাক্তারবাবু বলেই গেছেন রেস্টটা নিলে উনি আর আসবেন না। আমার কথা শুনতেই উনি কোয়েল মুখ বেজার করে তাকালেন। কোয়েল মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার দোষ নেই, তুমি করেছ কেন এমন কাজ? জানো কতটা খারাপ হয়েছিল তোমার অবস্থা?
আদিত্য মাথা নিচু করে নিলেন কোয়েলের কথায়। আমি উঠতে নিলেই উনি আমার হাত ধরে বললেন, কোথায় যাচ্ছ? আসছি। আমি নিচে নেমে এলাম হরিকাকার সাথে কথা বলতে। ওনার থেকেই এখন থেকে খবর নিতে হবে আমায়। আমার মনে হয় না আদিত্যের শরীর খারাপ হলেও আমাকে জানাবে বলে, তাই একমাত্র উপায় হরিকাকাই। অন্যদিকে কোয়েল, কথা বলবে না একদম? আর শোন না, আমি ইচ্ছা করে জ্বর এনেছি নাকি? হ্যাঁ, কে বলেছিল এই অবস্থায় ড্রাইভ করে ভার্সিটি যেতে? আমি না গেলে জিয়া মমিতাকে ফাঁসিয়ে দিত। আমি কি করে ওর ক্ষতি দিতে পারি বল? সবার সামনে ওকে হ্যারাস হতে হতো, যেটা আমি মানতে পারতাম না। কেন, কি হয় মমিতা তোমার? আদিত্য চুপ করে গেল কোয়েলের কথায়। কোয়েল আবারও বলতে শুরু করলো, কী কারণে তোমার রাগ হয়েছিল মৌ আর অঙ্কিতকে একসাথে দেখে? আদিত্য অবাক হয়ে কোয়েলের দিকে তাকিয়ে কোয়েলকে সামান্য হাসে আর বলে, মৌকে অঙ্কিতের সাথে ক্লোজ হয়ে ডান্স করতে দেখে কেন এত রাগ হচ্ছিল তোমার? আমি কিন্তু সবটা দেখেছি আদিত্যদা। আমি জানি না। আদিত্য মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে কোয়েল বলে উঠলে, নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে ক্লোজ হতে দেখে রাগ হচ্ছিল, তাই না? আদিত্য চমকে ওঠে কোয়েলের দিকে তাকায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় আদিত্য অপরাধীর মতো চোখ নামিয়ে নেয়। ভেবো না মৌ আমাকে জানিয়েছে। তুমি যেমন ওকে বিয়ের রাতে বলেছিলে কাউকে জানাতে না, ও তেমনটাই করেছে। কাউকে কিছুই জানায়নি। আর এখানে এসেও তোমার সাথে ওর কী সম্পর্ক সেটা বলেনি। আজ ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে এসে তোমরা ঘরে ঢুকবো, সেই সময় হরিকাকার বৌমা ডাক্তার শুনতে পাই। বুঝতে সময় লাগেনি আমার, একে একে সব হিসেব মিলে গেছে। আদিত্য চুপ করে রয়েছে, কিছু বলছে না। কোয়েল আবার বলল, এটা আমি তোমার থেকে আশা করিনি আদিত্যদা। তুমি যদি নিজের ভালোটা এখনই বুঝে নাও তাহলে তো ভালোই, না হলে অনেক কষ্ট পেতে হবে তোমায়। নিজের পরিস্থিতি অবস্থা মাথায় রেখে নিজের অনুভূতিটা বোঝার চেষ্টা করো। আসলাম। আদিত্য কোয়েলের শেষ কথাগুলো ভাবতে লাগলো। কেমন যেন খটকা লাগলো ওর। এটা কি কোয়েল মৌকে নিয়ে ওর অনুভূতির কথা বলে গেল? ভাবছি আদিত্য। কোয়েল বেরিয়ে যাচ্ছে হুশ আসতেই আদিত্য জোরে বলল, আমি যতদিন ভার্সিটিতে যেতে পারবো না ততদিন মৌমিতার খেয়াল রাখিস, ওই জিয়া যেন কোনো সুযোগ না পাই। ধরাম করে দরজাটা বন্ধ করে দিল কোয়েল। আদিত্য সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কোয়েল দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে হাসছে আর বলছে, তোমার এই অনুভূতির নাম ভালোবাসা। মৌকে ভালোবেসে ফেলেছো তুমি নিজের অজান্তেই। ব্যাপারটা আমার জন্যও খুব আশ্চর্যের, কারণ আমি ভাবিনি তুমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসবে। আসলে এটাই হয়তো বিয়ের বন্ধন, আর মৌয়ের মতো মেয়েকে না ভালোবেসে থাকা যায় না। কিন্তু তুমি তো ওর সাথে থাকোনি, তাহলে কিভাবে ভালোবাসলে? আমি জানি এই প্রশ্নটাই ভাবাচ্ছে তোমার আদিত্যদা। এসবে বিয়ের কারণে তুমি মনে মনে এটা জানো মৌ তোমার বিয়ে করা বউ, ওর উপর শুধু তোমার অধিকার আছে। তাই তো অন্য কোনো ছেলের সাথে মৌকে দেখলে তুমি সহ্য করতে পারছো না। মৌকে কেউ হ্যারাস করলে মানতে পারছো না, শুধুমাত্র ও তোমার স্ত্রী দেখে। মুখে বলে দিয়েছো মানো না এই বিয়ে, কিন্তু মনে মনে কখন যে মৌকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো সেটা তুমি বুঝতে পারোনি। এটাই তোমাকে বুঝতে হবে তুমি এই বিয়েটা মেনে নিয়েছো। তুমি ভালোবেসে ফেলেছো মৌকে। মৌয়ের ওপর শুধু তোমার অধিকার, তোমার যত্ন, ওকে নিয়ে ভাবা। জেল আছে সব কিছু, সেটার প্রমাণ একমাত্র তুমি দিয়ে দিয়েছো। হরিকাকার থেকে ওনার নম্বর নিয়ে নিয়েছি। আদিত্যের খবর ওনার থেকেই নেব। এমনি তো উনি আমাকে সত্যি কথা বলবেন বলে মনে হয় না। হরিকাকার সাথে কথা বলে উপরে উঠতে দেখলাম কোয়েল নিচে নেমে আসছে। ওকে জিজ্ঞেস করলাম, চলে এলি যে? ভার্সিটিতে যেতে হবে তাই? তুই চাইলে থাকতেই পারিস। হ্যাঁ, না না, আমিও যাবো তোর সাথে। কথাটা নিস্তেজ হয়ে বললাম। ওনার ঘরের দিকে এক নজর তাকিয়ে কোয়েলের দিকে অসহায় মুখ করে বললাম, আর একটু থেকে গেলে হতো না? কেন? এখন তো আদিত্যদা রেস্ট নেবে, আমরা থেকে কি করব? ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে চল, কিন্তু আমার ব্যাগটা ওনার ঘরে আছে, নিয়ে আসছি, দাঁড়া। কথাটা বলেই ছুট লাগালাম ওনার ঘরের দিকে। ওনার ঘরে ঢুকে দেখলাম উনি চোখ বুজে ছুঁয়ে আসেন। ওনাকে একটু ভালোভাবে দেখে নিয়ে ওনার পাশে রাখা আমার ব্যাগটার উপর হাত দিতে উনি আমার হাতের উপর হাত রেখে হুট করে জিজ্ঞেস করলেন, তুমিও চলে যাচ্ছ? হ্যাঁ, কেন? না মানে জিয়া আছে তাই বলছিলাম। ও কিছু হবে না, ওকে এত ভয় পাওয়ার কিছুই নেই, ও কোনো ক্ষতি করতে পারবে না আমার। আপনি রেস্ট নিন, আমি আসছি। আমার কথার পরিবর্তে আর কোনো কথা উনি বললেন না। আমিও বেরিয়ে এলাম ব্যাগটা নিয়ে।
আসার সময় আর্যকে দেখলাম উনি আমার দিকে মুখ ছোট করে তাকিয়ে আছেন। কেন যে এমন হাবভাব ওনার জানি না। ফুলসজ্জার রাতের ব্যবহারের সাথে ভার্সিটি আসার পর থেকে করা ব্যবহারের সাথে কোনো মিল নেই। এসব ভাবতে ভাবতে নিচে এসে দেখলাম কোয়েল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। চল। কোয়েল আমার দিকে তাকিয়ে কিছু না বলে এগিয়ে গেলে আমিও এগিয়ে যাই। ওনাকে তো বড় মুখ করে বলে এলাম জিয়া আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন তো নিজেরও নার্ভাস লাগছে। জিয়া তো আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে, এক একদিন এক এক রকম কাণ্ড ঘটাচ্ছে আমাকে ফাঁসানোর জন্য। এতদিন তাও আদিত্য ছিলেন, উনি হেল্প করতেন, কিন্তু এখন না জানে কি হবে। হঠাৎ কোয়েল জিজ্ঞেস করলো, কি ভাবছিস এত? তুই তো থেকে যেতে পারতিস আদিত্যর কাছে, চলে এলি কেন? তুই না থাকলে আমি থেকে কি করব? তুই আর আমি কি এক? মানে আমি একা একটা মেয়ে ওনার সাথে থাকলে লোকে কি বলবে? নিজের স্বামীর সাথে থাকবে, এতে লোকে কি বললো না বললো ভাবছিস কেন? কোয়েলের কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে কোয়েলের ব্যবহার আমাকে ভাবাচ্ছিল, কিন্তু ও কি করে জানলো এই বিষয়? হরিকাকা বলে দিয়েছেন? কি হলো? ও এবার আমি জানি তুই কি ভাবছিস। তোর আর হরিকাকার কথা শুনে নিয়েছিলাম ডাক্তারবাবুকে ছেড়েও ঘরে ঢোকার সময়। আসলে থাক, আর কোনো মিথ্যে অজুহাত দিতে হবে না। আমার মনে আছে তোর স্বামী তোকে ফুলসজ্জার রাতে কী বলেছিল, তুই সেটাই পালন করেছিস। আমি অবাক হয়ে কোলের দিকে তাকিয়ে বললাম, তুই রেগে নেই আমার উপর? আমি কেন রেগে থাকবো? কোয়েলের কথা শুনে কোয়েলকে জড়িয়ে ধরলাম। ও ছাড়া এখানে আমার কেউ নেই। ও যদি এখন রেগে আমার সাথে ছাদ ছেড়ে দেয় তাহলে তো আমি বড্ড একা হয়ে যাব। কোয়েল আমাকে সোজা করে আমার চোখের জল মুছিয়ে পড়ল, এত যখন ভালোবাসিস বরকে তাহলে তো থেকে যেতে পারতিস। কোয়েলের কথায় মাথাটাই গরম হয়ে গেল। আমি ওর থেকে দূরে সরে উত্তর দিলাম, আমি ভালোবাসবো? তাও কাকে? আদিত্যকে? যে কিনা আমার সাথে বিয়ে যেতে অত খারাপ ব্যবহার করেছে, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে অন্য মেয়ের সাথে রিলেশন রেখেছে। অসম্ভব, ওনাকে আমি কোনো দিন ভালোবাসতে পারবো না। আচ্ছা, তাহলে এই সাত সকালে আমাকে ঘুম থেকে তুলে এভাবে ছুটে এলি কেন? কাল সারা রাত না ঘুমিয়ে ওরকম ছটফট করছিলি কেন? কৃতজ্ঞতার জন্য। কি? হ্যাঁ, তা নয় তো কি। উনি যদি আমার কপিটা ঠিক সময় না নিয়ে আসেন তাহলে আমাকে জিয়া ফাঁসিয়ে দিত। ম্যাডামের কাছে আমাকে অনেক কথা শুনতে হতো, সারা ক্লাসের সামনে হ্যারাস হতে হতো। উনি ওনার ওই অবস্থায় আমার কথা ভেবেছেন, তাই তো ওনার শরীর খারাপ পড়েছে। সে কৃতজ্ঞতা থেকেই কিছু করেছি। আমি যদি এখন মুখ ফিরিয়ে থাকতাম তাহলে সেটা আমাকে বিবেকে বাধ্য। কোয়েল আমার কথা শুনে হাসল। তুই হাসছিস কেন? হাসির কি বলেছি আমি? হাসির কিছু বলিসনি। আচ্ছা, মেনে নিলাম এইগুলো সব কৃতজ্ঞতার খাতিরে করেছিস, কিন্তু কম্পিটিশনে জিয়ার সাথে আদিত্যদাকে গ্রিন রুমে সে কান্নার কারণটা কি? ওটাও আমি আমার পরিবারের জন্য কাঁদছিলাম। তুই ওটাকে এখানে কেন টানছিস? ওনার যার সাথে ইচ্ছা হয়েছে তার সাথেই পারফর্ম করেছেন। এখানে আমি বলার কে? আমি তো ওনার কেউ হই না। আমি ওনার জন্য যা করেছি তা কৃতজ্ঞতা, ব্যাস এইটুকুই। এখন চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি আর কোনো কিছু না বলে হেঁটে চলে এলাম ওখান থেকে। কী সব উল্টো পাল্টা যে বলছে না এই কোয়েলটা, আমি নাকি ওনাকে ভালোবাসি। কোনোদিনও না। হায় ভগবান, আমি ভেবেছিলাম শুধু আদিত্যদার নিজের ফিলিংস বোঝে না, বাট এখানে তো দেখছি এরও একই অবস্থা। দেবাদেবী দুজনেই এক প্রকার। যাক, একদিকে ভালোই হয়েছে, দুটোতে একসাথেই যা বোঝার বুঝবে। না যাই, ওদিকে তো আবার এখন জিয়া আছে। আজব জ্বালা মাইরি। আমি ভার্সিটিতে ঢুকে সোজা ক্লাসে চলে এলাম। ক্লাসে ঢুকে দেখলাম জিয়া নিজের কাজে ব্যস্ত। আজকে তো সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ওর, তাই হয়তো এরকম নাজেহাল অবস্থা। আমি কিছু না ভেবে নিজের জায়গায় বসলাম। কিছুক্ষণ পরে কোয়েল এসে জিয়ার দিকে তাকিয়ে আমার পাশে এসে বসল। এ কি রে, এর অবস্থা তো গুরুতর। সেটাই তো দেখছি, কমপ্লিট করতে পেরেছে। সেটা তো ম্যাডাম আসলেই বোঝা যাবে, উনি আসছেন দেখলাম তো। কোয়েলের কথা শেষ হওয়ার আগেই ম্যাডাম ক্লাসে ঢুকলেন। যেহেতু উনি খুব স্ট্রিক্ট তাই চুপ করে বসে রইলাম আমরা। জিয়া, তোমার কাজ কমপ্লিট করেছো? ইয়েস ম্যাম। ভেরি গুড, সাবমিট করো রাইট নাও। জিয়া কাচুমাচু মুখ করে আস্তে আস্তে সব কটা কপি সাবমিট করে দিল ম্যাডামের কাছে।
ম্যাডাম ক্লাস নিতে শুরু করলেন। মাঝে মধ্যেই আমার আদিত্যের কথা মনে পড়ে গেলে কোয়েলের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তাই তৎক্ষণাৎ ক্লাসে মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ঘুরে ফিরে সেই এক কথাগুলো মাথায় চলে আসছে। এই করতে করতেই ক্লাস শেষ হলো। এ কোয়েল, চল হোস্টেলে ফিরে যাই, আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, তোর আবার কী হলো রে? কেন তুই জানিস না? কোয়েল, মৌমিতার কী হয়েছে? আজকে আদি আসেনি তো, তাই ওর কিছুই ইচ্ছা করছে না। আমাদের কথার মাঝখানে জিয়া এভাবে কথা বলবে ভাবিনি। আমি ওকে কিছু বলতে যাব তার আগেই ও আবার বলল, কি ব্যাপার বলতো তোর? সবসময় এভাবে আদির আগে পিছে কেন ঘুরিস? তোর কি চোখে কোনো সমস্যা আছে জিয়া, নাকি এতগুলো অ্যাসাইনমেন্ট একসাথে করাই চোখে পাওয়ার এসে গেছে? কোনটা? হোয়াট? হ্যাঁ, তা নয় তো কি? একমাত্র তুই দেখতে পেয়েছিস আমি আদিত্যের পেছনে সারাক্ষণ ঘুরি, যেখানে সবাই আমাকে ক্লাস করতে দেখে ভার্সিটিতে। জিয়া আবার কিছু বলতে দিলে আমি ওকে আটকে বলি, আচ্ছা তুই আদিত্যকে কি মনে করিস বলতো? ও কি সূর্য, নাকি যে ওর আগে পিছে সবাই গ্রহ হয়ে ঘুরে বেড়াবে? ও তোর কাছে সূর্য হতে পারে, আর তুই ওর কাছে গ্রহ হতে পারিস, যে কিনা সারাক্ষণ আদিত্য আদিত্য করে, কিন্তু আমার কাছে সেটা নয়। সো নিজের এই ননসেন্স কথাগুলো নিজের কাছেই রাখ। খুব কথা বলছিস তাই না কয়েকদিন আদির আশকারা পেয়ে? এখন আমিও দেখবো তোকে কি বাঁচাই। আমি বাঁচাবো? আমরা তাকিয়ে দেখলাম অঙ্কিত দাঁড়িয়ে আছে। অঙ্কিত আমাদের দিকে এগিয়ে এসে জিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল, তুই হয়তো ভুলে যাচ্ছিস আদিত্যের অবর্তমানে আমি ইউনিয়নের হেড। আমার কাছে কিন্তু তোর এই উৎপাত চলবে না, আর আশকারা আদিত্য একমাত্র তোকেই দিয়েছে, আর কাউকে নয়। যা নিজের ক্লাসে যা। অঙ্কিতের কথা শুনে জিয়া রেগে কটমাট করে একবার আমার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। কোয়েল অঙ্কিতকে জিজ্ঞেস করল, তুমি একদম ঠিক সময়ে হাজির হলে কিভাবে? কোয়েলের কথা শুনে আমিও অঙ্কিতের দিকে একই জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। কি ব্যাপার, স্বয়ং আদিত্য ব্যানার্জি কল করেছেন? দেখ অঙ্কিত, আমি তোর সাথে কোনো তর্কে যেতে চাইছি না, আমি তোকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে কল করেছি। ওয়াও, আমার সাথে তোর ইম্পর্টেন্ট কথা? গ্রেট, তা বলে ফেল কি কথা। শোন, আমি কদিন ভার্সিটি যেতে পারবো না, আমার জায়গায় তুই হেড হবি ইউনিয়নের। তাই কি হয়েছে তোর, কেন আসতে পারবি না? ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ডক্টর রেস্ট নিতে বলেছে। ওকে, তুই রেস্ট নে, আর তোর অবর্তমানে তো আমারই হেড হওয়ার কথা। হ্যাঁ দেখ, মৌমিতাকে একটু দেখে রাখবি, কারণ জিয়া আর সবিক ওর পিছনে হাত ধুয়ে পড়েছে, ওরা ওর ক্ষতি করতে চাইবে। আমি এটা বলার জন্য তোকে কল করেছি। সবিকের মধ্যে এলো কি করে? আদিত্য অঙ্কিতকে প্রথম থেকেই ফ্রেশার্স পার্টির ব্যাপারে সবটা বলল। সবটা শুনেই অঙ্কিত বলল, শুধুমাত্র তোর জন্যই ওরা এতটা বার বেড়েছে। তুই ভালোভাবে জানতিস তোর নাম করে ওরা এরকম বাদরামি অনেকদিন ধরেই করছে, স্পেশালি জিয়া। আর তুই তো নাকি ফার্স্ট দিন এটাও বলেছিস যে জিয়া মৌমিতাকে যা বলেছে ঠিক করেছে। আমিও যখন এসব আটকাতে চেয়েছিলাম তুই বাধা দিয়েছিলিস, তাহলে এখন কি হলো? সেসব নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। আমি জানি তুই জিয়ার বাবার জন্য চুপ করে আছিস, কিন্তু এভাবে আর কতদিন আদি? বেশি দিন না, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব আমি। উনি ভার্সিটির ডিরেক্টর হয়েছেন, তাই। হ্যাঁ ঠিক আছে, এর জন্য আরও বেশি সাবধান থাকিস, আর কাউকে জানাবি না আমি তোকে কল করেছিলাম। ওকে, তুই রেস্ট নে। এই অঙ্কিত, কোথায় হারিয়ে গেলে তুমি? হ্যাঁ, কোথাও না, বলো। সঠিক সময়ে এন্ট্রি মারলে কীভাবে? ওটাই তো আমার কাজ বেবি। অঙ্কিত কোয়েলকে এক হাতে জড়িয়ে কথাটা বললে কোয়েল ধাক্কা মেরে অঙ্কিতকে সরিয়ে দুঘা বসিয়ে দেয়। সবসময় মানিস কেন আমায়? বেশ করি। ওরা দুটিতে মিলে ঝগড়া করতে থাকলো, আর আমি হাসতে থাকলাম ওদের দেখে।